আহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমাদের একটু সাউন্ড ইফেক্টের কারণে আমরা একবার লাইভে এসেছি এবং আবার চলে গেছি। তো যাই হোক, আপাতত আমার সাউন্ডটা শোনা যাচ্ছে নাকি এইটা একটু কমেন্টস করে জানাবেন, হ্যাঁ। এবং আমাকে দেখা যাচ্ছে নাকি এইটাও একটু কমেন্টস করে দেখাবেন, কারণ কমেন্টস দেখতে পারিনি, এই কারণে দেখা যাচ্ছে যে আমি একটা সমস্যার মধ্যে পড়েছি। আমি ক্লাস নিয়ে চলে যাচ্ছি, পরবর্তীতে দেখা যাচ্ছে কমেন্টস আসছে। আচ্ছা, যাই হোক, আজকেই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা পর্ব, আপনারা একটু কমেন্টস করবেন, কমেন্টস করে একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। আর আমাদের এইটা কিন্তু ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের নিউজ পেপারের মতো করে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখবো, ইংলিশ রাইটিংটা শিখবো একদম নিউজ পেপারের মতো করে, ঠিক আছে? তো একটু কমেন্টস করেন শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ওকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। মাসুম বলছে সাউন্ড ওকে, বাকিরাও কি সাউন্ড ওকে শুনতে পাচ্ছেন? কমেন্টস করে জানাবেন। সাউন্ড আলহামদুলিল্লাহ আমারও মনে হয় ওকে, একটু চেক করে দেখার জন্য। আচ্ছা, একটু আরেকবার রিভাইজ দিই। আমরা কিন্তু ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখাচ্ছি কোনো রকম রুলস ছাড়া। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংটা কিন্তু নিউজ পেপার স্টাইলে শেখানো হচ্ছে, বেসিক টু নিউজ পেপার। এবং তৃতীয় কথা হচ্ছে, আমরা আপনাকে কোনো রকম রুলস তো বাদেই দিচ্ছি এবং পৃথিবীর সব থেকে সহজ স্টাইলে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাচ্ছি, যেটা আপনি দেখলেই ফ্রি হ্যান্ড রাইটিং পেরে যাবেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আপনি হাজার হাজার রুলস শিখে শুধু রুলস শেখাই হবে, রুলসের মধ্যেই পড়ে থাকা হবে, কোনো ফ্রি হ্যান্ড রাইটিং শেখা যাবে না। আবার আরও একটা কথা বলি, রুলস না শিখে কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন, এই ক্লাসটা করেন, আপনি বুঝতে পারবেন যে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য আপনাকে আধ্যাত্মিক কোনো জ্ঞান অর্জন করতে হবে না। এইখান থেকেই আপনি পুরো ভোকাবুলারি থেকে শুরু করে পুরো ফ্রি হ্যান্ড রাইটিং সব কিছু এখান থেকে শিখে যেতে পারবেন, পাশাপাশি হোমওয়ার্ক। আমরা একটু কমেন্টসে জানাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ কমেন্টসে জানিয়ে দিয়েছেন যে সাউন্ড ওকে, আর দেখাও যাচ্ছে সব কিছুই ঠিকঠাক আছে। চলেন শুরু করি, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, অল ইজ ওকে, থ্যাংক ইউ ইতি। ইতি অনেক বেশি মনে হয় অ্যাট্রাকটিভ আমাদের ক্লাসগুলোতে। যাই হোক, আজকে আমরা আসেন, আজকে আমরা কি শিখবো। ওয়ালাইকুম আসসালাম ইতি। আচ্ছা, আজকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 5 নাম্বার ক্লাস, ওকে, 5, ক্লাস 5। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ন্যারেশন দিয়ে ইংলিশ রাইটিং। আর ন্যারেশন দিয়ে ইংলিশ রাইটিং মানে ন্যারেশনের রুলস শিখবো না, হ্যাঁ। ন্যারেশনের রুলস এখন বসে বসে আপনি ন্যারেশনের রুলস শিখবেন তা কিন্তু না। আপনি এই যে ন্যারেশনের রুলস শিখতেছেন এগুলো না, হ্যাঁ। ন্যারেশনের রুলস শিখতেছেন এগুলো না। এর মানে হচ্ছে আপনি ন্যারেশন দিয়ে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, এই টপিক্সটা পুরোটা আপনাকে শিখতে হবে। বুঝে গেছে? ন্যারেশন দিয়ে আপনি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব, মানে ন্যারেশন তো 2 প্রকার, তাই না? আমরা কি জানি ন্যারেশন কত প্রকার? যারা জানি না তাদের জন্য বলছে, যারা জানি তারা একটু কমেন্টস করবেন। ন্যারেশন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আপনার ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ডিরেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট। এইগুলো আমরা সবাই জানি, হ্যাঁ। এগুলো আমরা সবাই জানি। ইনডিরেক্ট, এগুলো আমরা সবাই জানি, মানে সবাই না জানলেও জানি। এখন আমাদের কথা হচ্ছে, আপনারা কি রুলস শিখবেন? না, রুলস শিখে কখনো ফ্রি হ্যান্ড রাইটিং হয় না, তবে ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে রুলস শেখা যায় উল্টা। আচ্ছা, এইখানে আমরা কি কি শেখাবো একটু আপনাদেরকে বলে আসি। এই জলবায়ু পরিবর্তন সম্পর্কে যা যা দরকার এখানে একটা প্যাসেজ দেওয়া থাকে, আজকে দেওয়া নেই। তো এই এই প্রত্যেকটা লাইন আমরা আলাদা আলাদা করে নিয়েছি। প্রথমটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশনে, দ্বিতীয়টা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনে। আবার প্রথম এখান থেকে আমরা পত্রিকা থেকে নিয়েছি। গার্ডিয়ান আজকে একটু অন্যভাবে চেঞ্জ করেছি, গার্ডিয়ান, আল জাজিরা এবং নিউ ইয়র্ক টাইমটা একদম শেষের দিকে রেখেছি। তারপরে যখন আমরা আবার চেঞ্জ করেছি, আবার এরকম করে একটা সেন্টেন্স এনেছি, এবং শেষের দিকে আপনাদেরকে করানোর পরে একদম লাস্টের দিকে আপনাদের জন্য কিছু হোমওয়ার্কের ব্যবস্থা করে আমরা রেখেছি। এই যে দেখেন, এইখান থেকে আপনাদের হোমওয়ার্কটা শুরু হবে, এইটা পুরো আপনি করবেন। এবং এইটা এখানে আপনাদের ভোকাবুলারিগুলো দেওয়া আছে, আপনি আলাদা করে ভোকাবুলারি খোঁজার কোনো দরকার নেই। এই যে ভোকাবুলারি দেওয়া আছে, এইখান থেকে ভোকাবুলারিগুলো শিখতে থাকবেন, ঠিক আছে? আর এইটা আপনি করবেন। আপনার মূল চাবিকাঠি হচ্ছে কি, আপনি মূলত খুঁজবেন কি, একটা সাবজেক্ট খুঁজবেন আর একটা ভার্ব খুঁজবেন, আর কাজ নাই। ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো রুলস নাই, এই দুইটা রুলস শিখেন, সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করবেন, হ্যাঁ। এই দুইটা কাজ আমরা এখন শিখবো এবং করব, ঠিক আছে? এই দুইটা কাজ আমরা এখন শিখবো এবং করব। দেখেন কত সুন্দর, আমরা একটা পুরো প্যাসেজকে ন্যারেশন দিব। প্যাসেজটা আজকে লেখা হয়নি, লাইন বাই লাইন লেখা হয়েছে, প্যাসেজটা লেখার দরকার ছিল। এখানে একটা প্যাসেজ থাকে, আপনারা সবাই জানেন এখানে একটা কি প্যাসেজ থাকে। আজকে প্যাসেজ দিইনি, প্যাসেজটা ওই লাইন বাই লাইন সাজিয়েছি, হ্যাঁ।
হ্যাঁ, পুরো একটা প্যাসেজ থাকে। তো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, এইটার উপরে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে করবেন, তা আবার শুধু ন্যারেশন দিয়ে, ঠিক আছে কি? এইটা আজকে শেখাবো আপনাদেরকে। আচ্ছা, সবকিছু ঠিক, আমরা এখন শুরু করতে যাচ্ছি, চলেন শুরু করি। সরি, এই যে দেখেন, আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, বা আমার মাথায় একটা সেন্টেন্স খেলছে। সেন্টেন্সটা হচ্ছে এরকম যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আপনাকে লিখতে বলা হয়েছে। এখন আপনি লিখবেন যে জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বে এক গভীর সংকট হিসাবে আবির্ভূত হয়েছে। এর জন্য কি আপনাকে অনেকগুলো স্ট্রাকচার শিখতে হইতো, তাই না? ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে কি আপনাকে অনেকগুলো স্ট্রাকচার শিখতে হইতো, তাই না? স্ট্রাকচারের কোনো দরকার নেই। হ্যাঁ, এখন দেখেন আপনি এর মধ্যে কোনটা সাবজেক্ট ধরবেন। আমাদের দেশে একটা সাবজেক্ট বলে একটা কথা আছে, আমাদের দেশে একটা সাবজেক্ট বলে কথা আছে। ভার্বকে কে বা ভার্বটা কি দ্বারা কে সম্পন্ন করেছে তাকে সাবজেক্ট বলে, এমন কোনো কাহিনী নাই। দেখেন এখানে সাবজেক্ট আপনি যেটাকে ইচ্ছা, আপনার শুরুতে কি আছে জলবায়ু, আপনি শুধু এটাকেও সাবজেক্ট ধরতে পারেন, অথবা সরি জলবায়ু পরিবর্তন এটাকেও সাবজেক্ট ধরতে পারেন এই পুরোটাকে, অথবা আপনি এই পুরোটাকেও সাবজেক্ট ধরতে পারেন বর্তমান বিশ্বে, এই পুরোটাকে সাবজেক্ট ধরতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয় যে আপনি কতটুকু সাবজেক্ট নেবেন। আপনি ধরেন এতটুকু সাবজেক্ট নিয়ে নিয়েছেন, হ্যাঁ, এখন সাবজেক্ট বসালে আপনাকে ভার্ব বসাতে হবে। আর যদি আপনি সাবজেক্ট না লিখেন তাহলে আপনার ভার্ব লেখার দরকার নাই, যেহেতু শুরুতেই সাবজেক্ট আছে। তাই আমরা শুরুতেই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। ও হ্যাঁ, ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন কোনটা এটা একটু পরে বোঝাই, আপনাদেরকে এখন বোঝাবো একটা একটা করে। দেখেন ইনডিরেক্ট ন্যারেশন কি এবং ন্যারেশন কি এটা একটু পরে, হ্যাঁ, একবারে না। সো দেখেন জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে, এই পুরোটাকে ধরেন আমি সাবজেক্ট ধরলাম, কোনো সমস্যা নাই, আপনি এতটুকুকে সাবজেক্ট ধরেন। ধরেন আপনি এখানে কি লিখে আছে, জলবায়ু পরিবর্তন লিখেন, যা লিখা আছে তাই লিখেন, ক্লাইমেট চেঞ্জ, কাহিনী শেষ। এখন দেখেন বর্তমান বিশ্বে, ইন দ্য প্রেজেন্ট, ইন দ্য প্রেজেন্ট, ইন দ্য প্রেজেন্ট, এটা ইন, হ্যাঁ, ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ধরেন এটাকে আপনি সাবজেক্ট ধরলেন। আপনি যদি এখন স্ট্রাকচার শিখতে যান তাহলে আপনাকে শেখানো হবে সাবজেক্ট ভার্বের ঠিক আগ মুহূর্তে অ্যাডভার্ব বসে, তখন এটাকে অ্যাডভার্ব বানিয়ে দেওয়া হবে। আপনি না বানালেও চলবে, কোনো সমস্যা নাই। এই পুরোটাকে আমি সাবজেক্ট হিসেবে ধরে নিলাম, পুরোটাকে আমি সাবজেক্ট হিসেবে ধরে নিলাম। যখন আপনি সাবজেক্ট বসাই ফেলেছেন তখন আপনাকে একটা ভার্ব খুঁজে বের করতে হবে। এখন ভার্বটা সবসময় দেখবেন আবির্ভূত হয়েছে, এ একদম সেম বাংলা বাক্য, আপনি বাংলা যে কথা বলেন সেই বাংলা বাক্যের একদম শেষে যে সাবজেক্ট দেখা যায়, এই যে আমি বললাম সাবজেক্ট দেখা যায়, তো এই যে দেখা যায় আমি বাংলা বাক্যের একদম শেষে হচ্ছে ভার্ব দেখতে পাই, মানে সাবজেক্ট ভার্ব দেখতে পাই। তো ভার্বটা হচ্ছে এইটা, এই যে আবির্ভূত হয়েছে, হয়েছে আবির্ভূত, এইটা হচ্ছে আমার ভার্ব। এখন এটা আপনি কিভাবে লিখবেন, আবির্ভূতের একটা বাংলা আছে সেটা হচ্ছে প্রকাশ পাওয়া, আবির্ভূতের একটা বাংলা আছে সেটা হচ্ছে প্রকাশ, প্রকাশ হয়েছে, প্রকাশ পেয়েছে। তো প্রকাশ হয়েছে ধরেন, তো এখানে আবির্ভূত হয়েছে, যেহেতু একটা মানে এমন একটা বাংলা লিখে দিয়েছে যেটা প্রকাশ, এটা আর বোঝা যাচ্ছে না, আবির্ভূত হয়েছে, হ্যাঁ, একে একে আবির্ভূত হয়েছে। তো যাই হোক, এইখানে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এইটার একটা বাংলা ইংলিশ লিখবেন। আবির্ভূত হওয়ার ইংলিশ হচ্ছে ইমার্জ, ইমার্জ মানেও কিন্তু প্রকাশ পাওয়া, ইমার্জ মানেও কিন্তু প্রকাশ পাওয়া। তো আমরা এখন এটা লিখব, দেখেন হয়েছে, এছে কথা লেখা থাকলে, এছে কথা লেখা থাকলে আমরা বলেছিলাম যে আপনি হয়তো হ্যাভ বসাবেন আর না হয়তো হ্যাজ বসাবেন, তারপরে কি ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবেন। এখন এখানে যেহেতু হ্যাভ হ্যাজের মধ্যে একটা বসবে, ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ড যেহেতু ক্লাইমেট চেঞ্জ এইটা একটা বোঝাচ্ছে, তাই আমি এখানে হ্যাজ বসাইলাম। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এটা পুরোটাই একটা সিঙ্গুলার ফর্ম ধরছে, এই জন্য হ্যাজ বসাচ্ছি। কিভাবে ধরছে সেটা পরের বিষয়, পরে দেখব। আবির্ভূত, আবির্ভূত ইংলিশ কি, ইমার্জ, এটাকে এখন ইমার্জ, আপনি পাবলিশ ধরতে পারেন, আমি এখানে ইমার্জ ধরলাম, ইমার্জড, ইডি যুক্ত করলাম, হ্যাঁ, ডি যুক্ত করলাম, ইমার্জ ভার্বের 3 নাম্বার ফর্ম যুক্ত করলাম। আচ্ছা, এখন আপনি বলতে পারেন আচ্ছা আমাদের তো ভার্বের ক্লাস হয়নি, সো আমি ভার্বের ক্লাস কিভাবে শুরু করব। তো আমি আপনাকে বলবো যে আমাদের প্রথম ক্লাসগুলো যেটা থাকে সেটা হচ্ছে যে আপনি প্রথমে সাবজেক্ট, বড় বড় সাবজেক্ট, বড় বড় অবজেক্টগুলো করা শিখবেন, তারপর আপনি টেন্স অনুযায়ী ভার্বগুলো করা শিখবেন, এরকম করে তারপর আপনি কমপ্লেক্স সেন্টেন্স,
যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি একটা ফ্রি হ্যান্ড রাইটিং একটা পুরো টপিক শেষ করে ফেলবেন, এরকম করে শিখবেন। একটা টপিক যে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে এটা বসে, অ্যাজ ওয়েল অ্যাজ এই, অ্যাজ ওয়েল অ্যাজ সেই, এরকম না। শুড হ্যাভ কুড হ্যাভ দিয়ে বড় বড় বাক্য লিখি, শুড হ্যাভ কুড হ্যাভই শিখে যাচ্ছেন, অন্য কোনো কিছু শিখছেন না, এমনটা না। দেখেন এইখানে আমরা আজকে কি শিখছি, এইখানে আজকে আমরা ন্যারেশন শিখছি, কিন্তু দেখেন এখনো ন্যারেশনের বিষয়টাকে সামনে আনেনি, শুধুমাত্র একটা লেখা শিখলাম, হ্যাজ ইমার্জ ভার্ব হয়ে গেছে। এখন আপনার যেটা যেখানে আছে, ধরেন এখন আপনি চিন্তা করতেছেন আমি এটা লিখবো, লিখেন এক গভীর সংকট, এক গভীর সংকট এটা লিখবো। সো এখন অ্যাজ গভীর সংকটটা আমরা কিভাবে লিখতে পারি, ধরেন এখানে বললাম একটি, একটি এক মানে এই যে এ, এ বা যেটাকে আমরা প্রনাউন্সিয়েশনে বলি আ, গভীর সংকট, ডিপ, ডিপ মানে গভীর, ওই যে গভীর, ডিপ, আর তারপরে কি সংকট, ডিপ ক্রাইসিস, ডিপ ক্রাইসিস, ডিপ ক্রাইসিস, বুঝে গেছে? ডিপ ক্রাইসিস, গভীর সংকট। আচ্ছা হিসাবে, আচ্ছা হিসাবে এই কথাটাও লিখতে হবে, হ্যাঁ হিসাবে এই কথাটা না লিখলেও হয়, কিন্তু যেহেতু এখন হিসাবে এই কথাটা লিখতে হবে, তাই আমরা এই হিসাবে কথাটা আগে লিখব, অ্যাজ আ ডিপ ক্রাইসিস, অ্যাজ মানে হিসাবে, অ্যাজ আ ডিপ ক্রাইসিস, অ্যাজ আ ডিপ ক্রাইসিস, বোঝা গেছে? হয়ে গেছে, কাজ শেষ। মানে আমার কথা হচ্ছে আপনি শুধু সাবজেক্ট আর ভার্বটা বসাবেন, বাকিটা আপনার ইচ্ছা মতন বসাবেন, আপনি যেইভাবে বসাতে চান ঠিক সেইভাবে বসাবেন। এখন লক্ষ্য করেন যেটা আমরা লিখলাম সেটা কিন্তু ডিরেক্ট ন্যারেশনে লিখলাম, যেটা আমরা লিখেছি সেটা কি ডিরেক্ট ন্যারেশনে লিখেছি। এখন ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশনের মধ্যে পার্থক্য কি, এই যে দেখেন এটা বলা হয়েছিল যে, এই যে দেখেন বলা হয়েছিল, তারপরে উল্লেখ করা হয়েছিল, তারপরে কি উল্লেখ করা হয়েছিল, বলা হয়েছিল, এই কথাগুলো বলা হয়েছে অথবা বলা হয়েছিল, যেটাই লিখেন বলা হয়েছিল, বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে বা হয়েছিল, যেটাই লিখেন হয়েছে অথবা হয়েছিল। আর আরো বা আরো আছে, সে বলেছিল বা সে বলেছে, সে বলেছে বা বলেছিল, এই কথাগুলো যখন আপনার লেখা বা জানানো হয়েছিল বা জানানো হয়েছিল, এই কথাগুলো বাংলায় যখন এই কথাগুলো লেখা থাকবে তখন সেটা ইনডিরেক্ট ন্যারেশন, আর বাংলায় যখন আপনার এই কথাটা লেখা থাকবে না তখন সেটা ডিরেক্ট ন্যারেশন। বুঝে গেছে? যেমন উপরের সেন্টেন্সে দেখেন কোথাও বলা হয়নি যে বলা হয়েছে বা বলা হয়েছিল, কোথাও বলা হয়নি উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করা হয়েছিল, কোথাও বলা হয়নি সে বলেছে বা সে বলেনি, আবার জানানো হয়েছিল বা জানানো হয়েছে, এমন কোনো কথা নাই, তাই এটা ডিরেক্ট ন্যারেশন। আর যেহেতু বাংলায় থাকবে তখন সেটা ইনডিরেক্ট ন্যারেশন। এখন ইনডিরেক্ট ন্যারেশনের আসলে কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে কোনো কিছুই না, আপনার যে গ্রামাটিক্যাল ন্যারেশন শিখছেন ওই ন্যারেশন শিখতে আপনাদের অনেকগুলা প্রবলেম হচ্ছে, এরকম কোনো প্রবলেম আপনার দরকার নেই। আপনি জাস্ট একটা জিনিস ফলো আপ করবেন, সেটা কি দেখেন, আচ্ছা এটা মুছে দিয়েছি, অ্যাজ আ ডিপ ক্রাইসিস। এখন লক্ষ্য করেন আমরা এখানে কি লিখতেছি, বলা হয়েছিল, ল ম ব, আপনারা যারা ক্লাসগুলো দেখেছেন ল ম ত এই তিনটা থাকলে সেটাকে বলা হয় ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম বলা হয়। এখন এইখানেও দেখেন ল আছে, তার মানে এটা ভার্বের পাস্ট ফর্ম। এখন এটি বলা হয়েছিল, সো এইটি ইংলিশ কি, ইট ইজ সেড, আচ্ছা ইট সেইড, ইট ইজ সেইড, আচ্ছা ইট ইজ সেইড দ্যাট, সেইড মানে বলা আর দ্যাট মানে হয়েছিল, এটা বলা হয়েছিল। এখন এইখানে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম যখন আমরা লিখে ফেলেছি তখন আমার এখানে হ্যাভ হ্যাজ এর কথাই লেখা ছিল, হয়েছে এই হ্যাজ দিয়ে আমরা প্রকাশ করেছিলাম, কিন্তু এখন এটা পাস্টে চলে যাবে। কেন? কারণ আপনি এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম লিখেছেন, এর জন্য পাস্টে চলে যাবে, হ্যাজের জায়গায় জাস্ট হ্যাড বসবে, সব যা আছে তাই, যা আছে তাই থাকবে। যেমন ইট ইজ সেইড দ্যাট, দ্যাটের পরে আমরা এখানে এরা কমা দিয়েছে, জলবায়ু পরিবর্তন। এখন দেখেন আমরা জলবায়ু পরিবর্তন
এইটাকে দুই ভাগে ভাঙবো। হ্যাঁ, ধরেন এইটা একটা সাবজেক্ট, বড় বড় সাবজেক্টের যে ক্লাসটা থাকবে ফার্স্ট অফ অল, সেখানে আমরা সাবজেক্টকে কি দুই ভাগে ভাঙবো না? আর বর্তমান বিশ্বে এইটাকে আরেকভাবে ভাঙবো। তো সাবজেক্টকে কিন্তু দুই ভাগে ভাঙে কারা? দ্য নিউ ইয়র্ক টাইম কিন্তু সাবজেক্টকে দুইটা ভাগে ভাগ করে। তো ধরেন আমি এখন এই সাবজেক্টকে দুইটা ভাগে ভাগ করব, একটা সাবজেক্টকে ফেলবো পিছনের দিকে, একটা সাবজেক্টকে ফেলবো সাথের দিকে। যদিও আপনাদের এগুলা মাথায় রাখতে হবে না, জাস্ট আমি এমনি বলতেছি আপনাদেরকে। হ্যাঁ, জাস্ট আমি এমনি বলছি। তো যাই হোক, এটা পুরোটাই লিখে দিই আপাতত, এখন এগুলা জিনিস না শেখাই, পুরোটাই সাবজেক্ট। ধরেন এখানে কি লিখেছিলাম যে ক্লাইমেট চেঞ্জ ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, মানে বর্তমান বিশ্বে, ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বে। আপনি গ্লোবাল লিখতে পারেন, ওয়ার্ল্ড লিখা বাদ দিয়ে গ্লোবাল লিখবেন, নিউজ পেপারের মতো হয়ে যাবে। বর্তমান বিশ্বে একটি গভীর সংকট। আচ্ছা, এখন আমরা ভার্ব লিখবো আবির্ভূত হয়েছে। তো হ্যাড ইমার্জড, হ্যাড ইমার্জড কি? গভীর সংকট। হ্যাঁ, গভীর সংকট হিসাবে অ্যাজ আ ডিপ ক্রাইসিস, অ্যাজ আ ডিপ ক্রাইসিস। দেখেন জাস্ট এইটুকুর পরিবর্তন। এখন আমি আপনাদেরকে যদি বলি যে এইটা হচ্ছে নিউজ পেপার, এই যে নিচে যেটা লিখলাম না, নর্মাল যারা নিউজ পেপারের কাজ করে তারা প্রথমত ন্যারেশন দিয়েই নিউজ পেপার লেখার চেষ্টা করে। লাইক দ্যাট কোনটা বাংলায়ও যদি আপনি দেখেন যে জলবায়ু পরিবর্তন বিশ্বে এক গভীর সংকট হিসেবে আবির্ভূত হয়েছে, এই কথাটা বলা আছে। কিন্তু আমরা যখন নিউজ পেপার পড়তে যাই তখন আমরা কি দেখি যে এটি বলা হয়েছিল যে জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে একটি গভীর সংকট হিসাবে আবির্ভূত হয়েছে। এটি বলা হয়েছিল যে, এই কথাগুলো আপনারা দেখতে পারবেন কোথায়? নিউজ পেপার। তাই ন্যারেশনের গুরুত্ব হচ্ছে নিউজ পেপারে খুবই বেশি, খুবই বেশি। বোঝা গেছে? এখন আমরা তিনটা পত্রিকাকে একটু বিশ্লেষণ করব। এখানে আমাদের তিনটা পত্রিকা আছে, তিনটা পত্রিকাকে আমরা একটু বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে দেখব যে কোন পত্রিকা কি বলে। দেখেন, প্রথমটা হচ্ছে গার্ডিয়ান। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে গার্ডিয়ান, দ্বিতীয়টা হচ্ছে আমাদের আল জাজিরা, এবং তৃতীয়টা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক টাইম। আমরা আজকে একটু চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা দেখেন, একটু ক্লাইমেট চেঞ্জ হ্যাজ সারফেসড। আমরা বললাম ক্লাইমেট চেঞ্জ এইটাকেও আপনি সাবজেক্ট হিসেবে ধরতে পারেন, এবং প্রেজেন্ট ওয়ার্ল্ড বা টুডেস ওয়ার্ল্ড এগুলোকে আপনি অন্য জায়গায় বসাইতে পারেন আপনার ইচ্ছা। তো এরা এতটুকুকে ধরেছে, আর যেটা আছে সেটা বাদ দিয়ে দিয়েছে। হ্যাজ সারফেসড, আমরা কি বলেছিলাম? হ্যাজ ইমার্জড, এটা বলেছিলাম না, মনে নাই? হ্যাজ ইমার্জড, এরা বলেছে হ্যাজ সারফেসড। আচ্ছা, ইমার্জ মানে আবির্ভূত হওয়া, সারফেসড মানেও আবির্ভূত হওয়া, ভূখণ্ডেও। সারফেস মানে কি? ভূখণ্ড না? তো ভূখণ্ডে আবির্ভূত হয়েছে। ক্লাইমেট চেঞ্জ ভূখণ্ডে ধরেন, মানে অ্যাকচুয়ালি এটা মিনিং আসে না, মানে এটা মানেও আবির্ভূত হওয়া, কিন্তু বাংলায় ডিকশনারিতে সার্চ দিলে আমাদের ভূখণ্ডটা আসে, এই জন্য আমি বললাম। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি বলছে? অ্যাজ অ্যান আর্জেন্ট ইস্যু। আমরা কি বলেছিলাম বলেন তো? ক্লাইমেট চেঞ্জ আমরা কি বলেছিলাম? আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে মোটামুটি আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে অ্যাজ এ ডিপ ক্রাইসিস। আর এরা বলেছে আর্জেন্ট ইস্যু। আর্জেন্ট মানে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, গুরুত্বপূর্ণ ব্যাপার, ইস্যু। নিউজ পেপার সবসময় দেখবেন যে ইস্যু লিখে, নিউজ পেপার সবসময় দেখবেন যে কি লিখে? ইস্যু লিখে। বুঝে গেছে? নিউজ পেপার সবসময় ইস্যু লিখে। ইন টুডেস ওয়ার্ল্ড আমরা কি লিখেছিলাম? ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। তারা কি লিখেছে? ইন টুডেস ওয়ার্ল্ড। এখন ঘটনা হচ্ছে এই যে দেখেন সাবজেক্ট, আর এই যে দেখেন সাবজেক্ট, ঠিক আছে? দুইটাই কিন্তু সাবজেক্ট ছিল, কিন্তু আমরা কি করেছি? নিউজ পেপার কি করেছে? দুইটা সাবজেক্টকে আলাদা আলাদা করে ভেঙে দুই পাশে লিখেছি। আপনি দেন, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? আর কোনো কাহিনী নাই এইখানে। আপনাকে বলা হয়নি যে আপনাকে রিস্ট্রাকচার শিখতে হবে, কেউ আপনাকে বলেনি স্ট্রাকচার শিখতে হবে। বাঙালিরা আপনাদের কি বলছে? যে আপনাকে স্ট্রাকচার শিখতে হবে। কোনো কাহিনী নাই, আপনি আস্তে আস্তে সব কিছু পেরে যাবেন। গ্লোবাল ল্যান্ডস্কেপ, গ্লোবাল ল্যান্ডস্কেপ মানে গ্লোবাল মানে বিশ্ব জুড়ে, গ্লোবাল ল্যান্ডস্কেপ মানে বিশ্ব জুড়ে, বর্তমান বিশ্বে বলা হয়েছে না, তো বিশ্ব জুড়ে। ইন টুডেস গ্লোবাল ল্যান্ডস্কেপ, বর্তমান বিশ্ব জুড়ে। বুঝে গেছে? এখন আপনি বলতে পারেন ইন টুডেস ওয়ার্ল্ড বসালে বা ইন টুডেস গ্লোবাল বসালেই তো হলো, ল্যান্ডস্কেপ কেন বসাইলো তারা? এটাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন, এটাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। হ্যাঁ, এই ফিক্সড এক্সপ্রেশনটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ,
এই ফিক্সড এক্সপ্রেশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এগুলো ফিক্সড এক্সপ্রেশন আপনাকে শিখতে হবে। ইন্ডিয়ায় একটা জিনিস শেখানো হয়, আপনাকে এখন ইন্ডিয়ার কথা বলতেছি এমন না, ইন্ডিয়ায় একটা জিনিস শেখানো হয় যে আপনি নিউজ পেপারের মতো করে কিভাবে লিখবেন। সেখানে আপনি 20,000 বা 40,000 মানে প্রায় হচ্ছে বা ইন্ডিয়ান টাকা খরচ করছেন। হ্যাঁ, 40,000 টাকা, প্রায় 40-45,000 টাকা ইন্ডিয়ান টাকায় খরচ করে আপনি এই জিনিস শিখছেন, কিন্তু এইখানে আপনাকে আমরা একদম ইজিলি শিখিয়ে দিচ্ছি। এই ফিক্সড এক্সপ্রেশনের উপরে ক্লাস আছে যে ফিক্সড এক্সপ্রেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি, সেখানে কিন্তু আমরা আপনাকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি সুন্দর করে একটা টপিক শেষ করতে পারবেন। আমি যদি আপনাকে দেখাই দিতে পারবো ইনশাল্লাহ। ধরেন আমি একটু একটু আমরা এইটাকে একটু ছোট করে আনার চেষ্টা করি, একটু অপেক্ষা করেন, একটু দেখাই আপনাকে। হ্যাঁ, আমাদের একটা রুটিন আছে, রুটিনটা একটু দেখাই। লাইক এইখানে আছে, আমরা একটু এটাকে একটু ক্লোজে আনি। ধরেন আমাদের এখানে একটা রুটিন আছে। এই রুটিনটা আসলে ফাইনাল রুটিন না। হ্যাঁ, মানে ফাইনাল রুটিন মানে বলতে গেলে আপনাদেরকে আমরা রুটিন দেখাবো, জাস্ট হচ্ছে দেখাচ্ছি। দেখেন আই থিঙ্ক হচ্ছে দেখতে পাচ্ছেন মনে হয়, একটু সাদা তো, এটাকে আর একটু কালারিং বা আর একটু একটু গোছানো হবে। তবে আমি নর্মালি আপনাকে কিছু জিনিস দেখাচ্ছি। যেমন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখেন বড় বড় সাবজেক্ট দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। ফ্রি হ্যান্ড রাইটিং এখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট প্রথমটাই শেখানো হবে। তারপর এখানে 4টা প্র্যাকটিস ক্লাস, আজকেও মোটামুটি এটাই শেখানো হচ্ছে। টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এই আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশের উপরে প্র্যাকটিস শিট দেওয়া হবে আপনাকে, মোট 4টা। এরকম করে আপনি যখন একটু নিচের দিকে যাবেন আস্তে আস্তে আপনাকে সে প্র্যাকটিস শিট দেওয়া হবে 8টা। যেমন দেখেন, ক্যান এআই রিপ্লেস হিউম্যান জবস, এইটার উপরে, কোনটার উপরে, এইটার উপর আপনাকে দেওয়া হবে। এবং আপনি শিখবেন কি, ধরেন ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। এটার উপর আপনি কি শিখলেন, শুড প্লাস্টিক ব্যাগ বি ব্যান্ডস, এটা শিখবেন। মানে এটা পুরোপুরি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন। শেখার পর আপনি এটার উপরে 4টা প্র্যাকটিস শিট করবেন। মানে এইটা জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে এমনি দেখাচ্ছি, 6টা প্র্যাকটিস শিটে কাজ করবেন, কিন্তু আপনি পুরো ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে কাজগুলো শেষ করবেন। যেমন এই ন্যারেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, এবং এইটার উপরে আপনার 4টা প্র্যাকটিস শিট থাকবে। তখন আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে আপনার যে 30টা টপিক্স আছে, এই 30টা টপিক্সের বাইরে কোনো টপিক্স আপনার পরীক্ষায় আসে না। এর ফলে কি হচ্ছে, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাচ্ছেন এই সবগুলো দিয়ে, যেমন প্রিপোজিশন দিয়ে, সেন্টেন্স ইনহ্যান্সার দিয়ে, ফিক্সড এক্সপ্রেশন দিয়ে। এই যে দেখেন এখানে আমরা এই যে সেন্টেন্স ইনহ্যান্সার, তারপরে ওই যে ফিক্সড এক্সপ্রেশন, এই যে দেখেন ফিক্সড এক্সপ্রেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। এগুলো যখন আপনি দেখবেন তখন আপনার